প্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে আমার আজকের আলাপচারিতায়। আজকে আলাপের বিষয় হচ্ছে বাংলাদেশে প্রয়োজন সাংস্কৃতিক আন্দোলন এবং আদর্শগত আন্দোলন। এই দুটো কেন অপরিহার্য সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। জুলাই যে আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, অগস্টে আওয়ামী লীগ সরকার সমূলে উৎপাটিত। তারপর থেকে বাংলাদেশে এই এখন পর্যন্ত যখন কিনা নির্বাচন সামনে, সবটা জুড়ে হচ্ছে রাজপথে রাজনৈতিক আন্দোলন। কোন দল কার মতাদর্শের পক্ষে? এই রাজনৈতিক আন্দোলনের মধ্যে হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট, তাদের কোনো এইখানে স্থান হবে না, যেন কোনোভাবেই না হয় তাদের স্থান সেই আন্দোলন। যারা আওয়ামী লীগের নেতা, নীতি নির্ধারক হত্যায় যুক্ত ছিল, অন্যায় অবিচারে যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে মামলা এবং তাদের বিরুদ্ধে একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অপরাধের শাস্তি যেন অবশ্যই হয়, সেই নিয়ে আন্দোলন। এর সাথে সাথে দেখা গেছে যে ক্রমান্বয়ে যে ইসলাম ভিত্তিক রাজনৈতিক কাঠামো কিংবা এই ধরনের শাসন বাংলাদেশে দরকার, সেই নিয়ে আন্দোলন। আবার এর বিপক্ষে বাংলাদেশে উদারবাদী গণতান্ত্রিক যেন রাজনৈতিক শক্তি বিকশিত হয়, বিকাশমান হয়ে এখানে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিক জায়গা পায়, উদারবাদী রাজনীতি সঠিক জায়গা পায়, সে নিয়ে আন্দোলন। আবার যারা বাম রাজনীতির, তারা সাম্যবাদের যে রাজনীতির কথা, সে নিয়ে আন্দোলন। অর্থাৎ সামগ্রিকভাবে রাজনৈতিক আন্দোলন। এবং এইটা ক্রমান্বয়ে রূপান্তরিত হলো রাজনৈতিক নির্বাচনী আন্দোলন। কেন? আগামী দিনে নির্বাচন আছে, সেই নির্বাচনে কে কার জোটবদ্ধ হবে, কে কার সাথে কোলাকুলি করবে, কে কার সাথে কিভাবে গেলে নিজের শক্তি এমন জায়গায় যাবে, ভোট যে ইকুয়েশন আছে তার মধ্যে থেকে তারা বিজয়ী হয়ে সংসদ ভবনে প্রবেশ করবে, সংসদ সদস্য হবে। তার মানে হচ্ছে কারা ক্ষমতা আসন, সে আসনে বসে বাংলাদেশ শাসন করবে। তো রাজনীতির এই যে প্রেক্ষিত, এই সমস্ত প্রেক্ষিতে সাংস্কৃতিক কোনো বিকাশ এখন দেখা যাচ্ছে না। সাংস্কৃতিক আন্দোলন এবং আদর্শগত যে জায়গা, মানুষের সুকোমল বৃত্তির যে চর্চার ব্যাপারটা, বিশেষ করে যারা ছোট তাদেরকে ওই প্রক্রিয়ায় মানে যত্ন নিয়ে লালিত পালিত করে বড় করে তোলা, সেই আন্দোলন এখন একেবারেই তিরোহিত, অপসৃত বাংলাদেশের ভূমি থেকে। যদি কেউ এই কথা যে আমি বললাম সেই কথার প্রতিবাদ করতে চান, তাহলে দেখিয়ে দিন যে কোন শহরে কিংবা গ্রাম পর্যায়ের শহর, জেলা শহর, বিভাগীয় শহর থেকে রাজধানীতে অবাধভাবে সাংস্কৃতিক চর্চাগুলো হচ্ছে। এখন কোথাও কোনো সাংস্কৃতিক চর্চা হতে গেলে সেখানেই তো হামলা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, গান বাজনা হারাম এই কথা বলে আক্রমণ করা হচ্ছে। বেশ কিছু মাস আগে এই যেমন সুফিবাদের ধারক বাহক যারা ছিল, যাদের মাজার কেন্দ্রিক একটা সংস্কৃতি, মাজারগুলোকে ধ্বংস করা হয়েছে। তারপরে বাউলদের উপর আক্রমণ করা শুরু হয়েছে, বাউলদের বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে, কোথাও তাদেরকে শারীরিকভাবে আহত করা হয়েছে, ভীত সন্ত্রস্ত করে তোলা হয়েছে সারা দেশ জুড়ে। বাউলরা সারা দেশ জুড়ে তাদের যে জীবনযাপন গানের মধ্য দিয়ে, সেটাকে অনেকে বলে যাচ্ছে যে এটা ইসলাম বিরোধী, এইটাকে প্রতিহত করতে হবে। সুতরাং বাউলদের উপরে আঘাত। এরপরে কি হলো, অনেকখানে যে মেলা হলে মেলাতে গান বাজনা হয়, সেটাও হতে দেওয়া হবে না। কেন? গান বাজনা হারাম। বাদ্যযন্ত্র ভাঙচুর করা হলো। এই যে সম্প্রতি জেমস নগর বাউল, তার যে আয়োজন ছিল সেইখানে হামলা করা হয়েছে, সে অনুষ্ঠান করতে পারে নাই। এই গান বাজনা মানে আমি শুধু গান বাজনাটুকুন এতটুকুন বলছি না, সামগ্রিকভাবে যে সাংস্কৃতিক চর্চা, সাহিত্য, শিল্প, কবিতা, নাটক, আমরা এটাও দেখেছি না, শিল্পকলা একাডেমিতে নাটক করতে গেলে
বলা হচ্ছে যে এইখানে ফ্যাসিস্টকে সহায়তা করা হচ্ছে। এখন দেখুন, যারা কট্টর ইসলামের কথা ভাবেন, কট্টর ইসলাম, যে ইসলাম কিনা তাদের শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে যারা চিন্তা করেন যে মানুষেরা, তাদের দিক থেকে এই প্রবল প্রতিরোধ এবং প্রতিবাদটা একই সূত্রে ছায়ানট ভেঙে চুরে তছনছ করা হয়েছে, পুরো ভবন ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যত বাদ্যযন্ত্র যত রকমের সব কিছু ভেঙে তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ছায়ানটের মতন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান 1961 সালে যার জন্ম, সূত্রপাত শুরু, সেখান থেকে অগ্রযাত্রা আজকে 2025, সমস্ত ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে ফেলা হয়েছে। কোন রাতে? যেই রাতে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে আঘাত করা হলো, ভেঙে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। তাহলে কি দাঁড়াচ্ছে? একটি চাপ তৈরি করা হয়েছে, যে চাপটার মধ্য দিয়ে আমাদের প্রজন্মকে, আমাদেরকে বলা হচ্ছে যে মুক্ত চিন্তা করা যাবে না, মুক্ত সংস্কৃতির এখানে কোনো জায়গা নেই। তাহলে কি করতে হবে? সবটাই কি এই হামনাত কেরাত? সেটা অসুবিধা নাই, হামনাত কেরাত তো হতেই পারে, এই সাংস্কৃতিক গান বাজনার ভিতরেই তো হামনাত আছে, তাই না? এখন কিছু কিছু মাওলানা সাহেবরা ওয়াজ করেন, যদি সেগুলো ইউটিউবে ছেড়েও দেন তারা, দেখলাম যে একজন খুব প্রখ্যাত মাওলানা চিৎকার করে বলছে যে আমি এখন এত বিখ্যাত, আমি যদি এখন একটা ডাক দেই যে 100 নারী আমাকে বিয়ে করতে রাজি হবে, 100 কেন, আমি ডাক দিলে, ফেসবুকে স্ট্যাটাস দিলে 500 চলে আসবে আমাকে বিয়ে করার জন্য। এইটা হচ্ছে ওয়াজের, ইসলামিক ওয়াজের মধ্যে এরকম উপাদান সুশ্রুরি দেওয়া যুবকদের ভিতরে, এই যে এই ধরনের, সেটা তো আসলে ইসলামপন্থী নয়। ইসলামের যে আদর্শ, কুরআন সুন্নাহর যে বয়ান, সেগুলো যদি পণ্ডিতের মতন করে, গভীর জ্ঞানের মতন করে আলোচনা হয়, তাহলে মানুষরা তো আদর্শবাদী হবে, সুস্থির সুন্দর চিন্তার দিকে এগিয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে একদিকে শুদ্ধ ধারার যে সংস্কৃতি, যেটা বাংলাদেশের এই সবুজ শ্যামল ভূমির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, জড়িত, শিকড় প্রথিত গভীরে, সেটাকে উৎপাটিত করে দেওয়ার প্রচেষ্টা। অন্যদিকে হচ্ছে যে এমন ধরনের প্রচার যেগুলো ইসলামের মূল যে ভিত্তি, মূল যে আদর্শের কথা বলা, শান্তি, সৌম্য, সৌহার্দ্যের কথা বলা, সেই জায়গাটার থেকে দূরে। আদর্শগত জায়গাটায় কি পরিমাণ বিঘ্ন আপনি ভাবেন তো। আমরা সবসময় এসেছি ঘুষ, সুদ, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। যারাই যখনই সুস্থ ধারার চিন্তা করেছে, লিখেছে, আমরা যারা কবি সাহিত্যিক কলম দিয়ে লিখি, যারা কণ্ঠে গান করছি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে, যারা মঞ্চে নাটক করছেন, যাত্রা, থিয়েটার, এই সব কিছু একটা সুর, একটা জায়গা, সেটা হচ্ছে মানুষ সৎ হবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের ভালোবাসা মানুষের এত প্রবল হবে যে পরস্পর তারা উপকারের জন্য ছুটে যাবে পরস্পরের কাছে। এই জায়গাটা বিঘ্ন হচ্ছে। মনে আছে শেখ হাসিনার যে সরকার পতনের পরে সেপ্টেম্বরে, অগস্টের শেষে সেপ্টেম্বর, ওই সময়টায় প্রবল বন্যা, টিএসসিতে মানুষ ধেয়ে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানুষ এত ধেয়ে গিয়েছিল যে মালপত্র এগুলোর পাশাপাশি কোটি কোটি টাকা চাঁদা দিয়েছিল। কিন্তু মানুষেরা বলা বলি পরবর্তীতে করেছে যে যেই আবেগ নিয়ে গেলাম, আমাদের ভালোবাসা, সেই ভালোবাসায় তুলে দেওয়া যে অর্থ, সেগুলো কোথায় কিভাবে ব্যয় করা হলো তারা জানতে পেল না, এবং তার কারণে পরবর্তীতে দেখুন এখানে আর কখনো এই ধরনের আয়োজনে মানুষ আগিয়ে যায়নি। এটা হচ্ছে আদর্শগত জায়গাটা। আবারও বলি, একটা সমাজে যদি আদর্শের জায়গাটা শক্তিশালী না হয়, এই আদর্শটা কি? লুটপাটকে না বলো, অন্যায়কে না বলো, কোনো হত্যা, খুন, জখম সব কিছুকে না বলো,
এই আদর্শের জায়গাটা হচ্ছে এমন যে আপনি ইচ্ছা করলে অন্য মানুষকে গিয়ে আঘাত করতে পারেন না, পিটনি দিতে পারেন না, যা খুশি তাই বলতে পারেন না। এখন রাজনীতির ভাষা হয়ে গেছে অনেক তরুণের দিক থেকে খুবই এমন কুৎসিত যা উচ্চারণযোগ্য নয়। সেই ভাষাকে বলা হচ্ছে, অনেক সমর্থন করে, এটাই নাকি জেনজির ভাষা। না, এভাবে বলে জেনজিকে আপনারা অপদস্থ অপমানিত করছেন। তাদের মূল যে শক্তি জেনজির, যে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ওয়েতে কথা বলে, জেনজির মূল স্পিরিটটা কোথায়? ওরা অত ফেনাইতে কথা বলে না, সাত পাঁচের ধার না। জেনজি হচ্ছে স্ট্রেইট ওয়েতে, ইয়াস নো, লজিকে ফেলে, এটাই ঠিক আছে, ওটা ঠিক আছে, এবং স্পিরিটেড। আমার বিজনেস মেকানিজমে আমার প্রফিট হবে, হ্যাঁ না, অত বাড়তি কথার দরকার নেই। দিস ইজ হোয়াট জেএনজি ইজ। এই জেনারেশনটা হচ্ছে আসলে অনেক সায়েন্টিফিক, ক্যালকুলেটিভ। সেই জেনারেশনটার ওই মূল যে শক্তিটাকে আপনারা এখান থেকে সরিয়ে দিয়ে অপব্যাখ্যায় অনেকে লিপ্ত হচ্ছেন যে জেনজি কদর্য ভাষায় কথা বলে। মোটেও তা না। জেনজির শক্তিকে আমরা যারা সিনিয়র আছি তারা অপব্যাখ্যা করছি এবং এই ছোট বাচ্চাদেরকে আমরা উস্কে দিচ্ছি যেন তারা ভুল পথে ধাবিত হয়। জেএনজির এই শক্তিকে ইতিবাচক দিকে ধাবিত করাতে হবে। জেএনজির এই যে জেনারেশনের শক্তিকে সাংস্কৃতিক জায়গায় উদ্বুদ্ধ করতে হবে, আদর্শগত জায়গায় উদ্বুদ্ধ করতে হবে। এবং যদি একটি রাষ্ট্রে, একটি সমাজ কাঠামোতে আদর্শ এবং জায়গা ঠিক থাকে, আদর্শগত এবং সাংস্কৃতিক শক্তিটা ঠিক থাকে, তাহলে রাজনীতির ভাষাটাও ঠিক থাকবে। রাজনৈতিক দলগুলো তারা আসল দিক পাবেন। রাজনীতি, সংস্কৃতি এবং আদর্শ এগুলো না পরস্পর একটা মিলিত উপাদানের এক শক্তিশালী এক মালা, এটা উপলব্ধি করতে হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের দরকার সাংস্কৃতিক জাগরণ, আন্দোলন এবং আদর্শগত জায়গাটা যেন মানুষ এগিয়ে নিয়ে সন্তানদেরকে শক্তিশালী করতে পারে। আদর্শগত জায়গা নির্মাণের আন্দোলন, নির্বাচনমুখী রাজনীতির আন্দোলনের পাশাপাশি এই আন্দোলনটি অতি জরুরি, এটা হতেই হবে। এটুকুনি আমার আজকের জন্যে বলবার। শুভেচ্ছা সকলকে, ভালো থাকুন। আমার কথাগুলি যদি মনে হয় যে সঠিকভাবে অন্য মানুষেরও মনের কথা, এটি ছড়িয়ে দিন এবং আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপার সাবস্ক্রাইব করুন। আমরা চলুন একসাথে পথ হাঁটি।